ঈদকে সামনে রেখে চলছে ভাঙাচোরা ও পুরাতন বাস মেরামতের কাজ। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, আইন অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ। উৎপাদন ও আয় বিবেচনায় আগামীতে কৃষকদের করের আওতায় নিয়ে আসা হবে, জানালেন অর্থমন্ত্রী। ক্ষুদ্র কৃষকদের স্বার্থ রক্ষায় ভর্তুকি বাড়ানোর আশ্বাস। প্রথমবারের মতো ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে রাজশাহীর আম। দাম বেশি পাওয়ায় খুশি চাষিরা, রপ্তানি আরও বাড়ানোর আশাবাদ। এবং দেশে ফল উৎপাদন বাড়লেও সঠিক নিয়মে সংগ্রহ না করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাগানীরা। ফল পাকানোর ক্ষেত্রে স্বাস্থ্যবান্ধব পদ্ধতি অবলম্বনের পরামর্শ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। ঈদকে সামনে রেখে চলছে ভাঙাচোরা ও পুরাতন বাস মেরামতের কাজ। বেশি মুনাফা করতে বেপরোয়া হয়ে উঠেছেন অনেক পরিবহন ব্যবসায়ী। অভিযোগ রয়েছে পুরাতন গাড়ির ফিটনেস পরীক্ষা ছাড়া রাস্তায় নামানো, অতিরিক্ত ট্রিপ দিতে চালকদের বেপরোয়া গতি, ট্রাফিক আইন না মানার কারণে ঈদের সময় বেড়ে যায় সড়ক দুর্ঘটনার সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা রোধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। চলছে জোর প্রস্তুতি, সেরে নেওয়া হচ্ছে জোড়াতালির কাজ। সময় নেই, সামনে ঈদ। যেভাবেই হোক পুরাতন বাসগুলো মেরামত করে নামাতে হবে রাস্তায়, তাই ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ঈদ আসতেছে, ঈদের মধ্যে পুরান গাড়ি সব রিপেয়ারিং করে নতুন করে এগুলো রং টং করে যাত্রীরা ঠিক মতো যেতে পারে। রাত্রে দিনে আমরা 24 ঘন্টা কাম করতেছি। অন্য সময় থেকে ঈদের জন্য আগেই চাপটা বেশি পড়ছে, 15-16 ঘন্টা ডিউটি করা লাগতেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ঈদের সময় শুধুমাত্র ঢাকা থেকেই প্রতিদিন সড়ক পথে যাতায়াত করে 5 লাখেরও বেশি মানুষ। ঈদের বিশাল বাজার ধরতে মরিয়া হয়ে ওঠেন পরিবহন সংশ্লিষ্টরা। তাই পুরাতন এই গাড়িগুলো কোনো রকম ভাবে মেরামত করে প্রস্তুত করেন রাস্তায় চলাচলের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে এই গাড়িগুলো রাস্তায় চলাচলের কতটা উপযোগী কিংবা ঝুঁকিমুক্ত? বেসরকারি এক জরিপে দেখা যায়, বিগত বছরগুলোতে যে দুর্ঘটনা ঘটেছে তার 35 থেকে 40 ভাগই ঘটেছে ঈদের সময়। প্রশ্ন উঠেছে, এসব প্রস্তুতি কি যাত্রী সেবার জন্য, নাকি ঈদের বাড়তি চাপ পুঁজি করে অতিরিক্ত মুনাফা অর্জন? সারা বাংলাদেশে লক্ষ লক্ষ গাড়ি চলে, তার মধ্যে যে কিছু দুষ্ট মালিক নেই যারা যে তার গাড়িগুলোকে আপডেটেড না করে রাস্তায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরকম অনেকেই করছে। ঈদের সময় যে হিউজ যে মুভমেন্টটা, এটা তো আসলে ম্যানেজ করবার কোনো সক্ষমতা আমার নেই। আমার যে গাড়িটা সিঙ্গেল ট্রিপ হয় সেটাকে আমি ডাবল ট্রিপ করার চেষ্টা করি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন সংখ্যা কম থাকায় নিয়ম নীতির তোয়াক্কা না করে অতিরিক্ত মুনাফা অর্জনে মেতে ওঠেন বাস সংশ্লিষ্টরা। এই সময়টা দুর্ঘটনার জন্য কিন্তু দায়ী ম্যাক্সিমাম হলো ড্রাইভারদের কারণেই বেশিরভাগ হয়ে থাকে, কারণ তারা ট্রিপ সংখ্যা বাড়াতে চায়। এইটা যাতে না হয় সেজন্য ল এনফোর্সমেন্ট অথরিটিকে, বিশেষ করে হাইওয়ে পুলিশকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির তথ্য মতে মাত্র 6000 বাসে ঈদের 3 দিন সড়ক পথে যাতায়াত করেন 20 লাখেরও বেশি মানুষ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরমুখ নৌযাত্রীদের লঞ্চের কেবিনের আগাম টিকিট বুকিং নেওয়ার সময় এখনও নির্ধারণ হয়নি। রমজানের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় লঞ্চ মালিকদের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, 13 অথবা 14 রমজান থেকে বুকিং স্লিপ জমা নেওয়া শুরু হতে পারে। আর 18 থেকে 20 রমজানে যাত্রীরা কেবিনের আগাম টিকিট হাতে পেতে পারেন। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। ঢাকা বরিশাল নৌপথে লঞ্চের কেবিনের টিকিট সাধারণ সময় পাওয়া দুষ্কর। আর ঈদের সময় কেবিনের একটা টিকিট অনেকটা সোনার হরিণ। এ কারণে কবে অগ্রিম টিকিট ছাড়া হবে সে খবর জানতে রমজানের শুরু থেকেই যোগাযোগ শুরু হয় বুকিং কাউন্টারে। এবার 13 থেকে 14 রমজানে কেবিনের বুকিং স্লিপ জমা নেওয়া শুরু হতে পারে বলে জানান এই লঞ্চ মালিক। রমজানের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতিতে লঞ্চ মালিকদের একটি মিটিং হওয়ার কথা আছে। সেখানে 13 বা 14 রমজানের দিকে অগ্রিম টিকিটের স্লিপ জমা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই লঞ্চ মালিক। প্রতিবারের মতো এবার নিজস্ব তত্ত্বাবধানে টিকিট বিক্রির ব্যবস্থা গ্রহণ করেছি। তবে ভিড় এড়াতে যাদের পক্ষে সম্ভব হবে তাদের স্পেশাল ট্রিপ শুরুর আগেই ঘরমুখী যাত্রীদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করার জন্য পরামর্শ দিচ্ছি। এদিকে স্টিমার সার্ভিসের বিশেষ ট্রিপ ঈদের 1 সপ্তাহ আগে শুরু হতে পারে বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিসির স্টিমারের কেবিনের অগ্রিম বুকিং মধ্যরোজা নাগাদ শুরু হতে পারে।
এই টিকিট পেতে হলে বিআইডব্লিউটিসি ঢাকাস্থ প্রদানকারীদের রকেট রিজার্ভেশন শাখায় যোগাযোগ করতে হবে। লঞ্চগুলোতে শুধু কেবিনের অগ্রিম টিকিট বুকিং করা যায়। তৃতীয় শ্রেণীর টিকিট ভ্রমণের দিন লঞ্চে দেওয়া হয়। এবার ঈদে ঢাকা বরিশাল রুটে 2টি ডে সার্ভিস সহ মোট 18টি লঞ্চ ও 5টি স্টিমার চলার কথা রয়েছে। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। 2016-17 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীদের দেয়া 90% প্রস্তাবনায় বিবেচনা করা হয়নি বলে অভিযোগ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। শনিবার রাজধানীর মতিঝিলের চেম্বার ভবনে আয়োজিত বাজেট প্রতিক্রিয়া বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এ সময় আগামী বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য পুনর্বিবেচনা করারও দাবি জানান ব্যবসায়ীরা। সেই সঙ্গে নতুন ভ্যাট আইনে এফবিসিসিআই ও এনবিআর এর যৌথ কমিটির সুপারিশ বাস্তবায়নেরও দাবি আসে ব্যবসায়ীদের পক্ষ থেকে। বিস্তারিত জানাচ্ছেন মুস্তফা মাহবুব। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলছে, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়ানো ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তাদের দেয়া 447টি বাজেট প্রস্তাবনার মধ্যে ঘোষিত বাজেটে বিবেচনা করা হয়েছে মাত্র 53টি, যা সরকারের ব্যবসাবান্ধব নীতির সঙ্গে সাংঘর্ষিক। খুব দুঃখ লাগে যখন 4 মাস আমরা খাটাখাটি করে দেখি আমাদের প্রস্তাবের মধ্যে আমরা 11% রেজাল্ট পেয়েছি। আমি অ্যাজ প্রেসিডেন্ট এফবিসিসিআই লজ্জা বোধ করছি। আগামী বছরে বাজেট ডিসকাশনে আমরা যাব কি যাব না চিন্তার বিষয় এসেছে। সরকারের কাছে আমাদের আবেদন, ব্যবসায়ীদের স্বার্থ বিরোধী কিছু করবেন না। এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে পুরাতন করদাতাদের ওপর চাপ না বাড়িয়ে নতুন করদাতা বাড়ানোর তাগিদ দেন মাতলুব আহমদ। এনবিআর কর্মকর্তাদের কারণেই রাজস্ব আদায় ব্যাহত হওয়ার অভিযোগ করে কর আদায় ব্যবস্থাপনায় সংস্কারের দাবি জানান তিনি। সংশোধিত জাতীয় রাজস্ব আয়ের 20% প্রবৃদ্ধি ধরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 1,86,400 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করছি। অন্যথায় উৎপাদনশীল খাতে রাজস্বের চাপ বৃদ্ধি পায় এবং ব্যবসায়িক খরচ বৃদ্ধির কারণে অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার গতি ব্যাহত হয়। নতুন ভ্যাট আইন বিষয়ে এনবিআর ও এফবিসিসিআই এর যৌথ কমিটির সুপারিশ মেনেই এবারের বাজেটেই সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরকারকে আহ্বান জানান। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ সহায়ক ও জ্বালানি সাশ্রয়ী রিকন্ডিশনড হাইব্রিড গাড়ি আমদানিতে বৈষম্যের অবসান চায় বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডা। শনিবার রাজধানী বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বারভিডার সভাপতি আব্দুল হামিদ শরীফ। সংবাদ সম্মেলনে বারভিডার দাবি, 2016-17 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক ছাড়ের মাধ্যমে নতুন হাইব্রিড গাড়ি আমদানিকে উৎসাহিত করা হয়েছে। সংগঠনটি বলছে, পরিবেশের ক্ষতি এড়াতে সারা বিশ্বেই ফসিল ফুয়েলের পরিবর্তে গাড়িতে বিকল্প জ্বালানি ব্যবহারের সচেতনতা বাড়ছে। তাই বৈশ্বিক প্রেক্ষাপটের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশের রিকন্ডিশনড হাইব্রিড গাড়ি আমদানির ক্ষেত্রেও শুল্ক ছাড় দেওয়া দরকার। বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বাবর, উপদেষ্টা আব্দুল হক, এফবিসিসিআই পরিচালক হাবিবুল্লাহ ডন ছাড়াও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। ব্যবস্থার প্রয়োজন নেই। 6 হাইব্রিড গাড়ির উৎপাদন 2750 251%। দেখা যাচ্ছে 2009 সন থেকে শুধু ব্র্যান্ড নিউ কারের উপর লেস সাপ্লিমেন্টারি ট্যাক্স দিয়ে শুরু করে দিয়ে সরকার হাইব্রিড গাড়িকে বাংলাদেশে পরিচিত করার চেষ্টা করেছেন। আপনারা জানেন যে 8 বছরেও 300 গাড়ি ওনারা আমদানি করতে পারেননি, কারণ বাংলাদেশের বাজারে 85% হচ্ছে রিকন্ডিশন গাড়ির ব্যবহারকারী, 15% হচ্ছে নতুন গাড়ির ব্যবহারকারী। যদি হাইব্রিড গাড়ির বেনিফিট নিতে হয় বাংলাদেশে, তাহলে এই লেস ট্যাক্স হ্যাজ টু বি গিভেন টু রিকন্ডিশন কার্স অলসো। দেশে প্রতি বছর বিভিন্ন প্রকারের ফল উৎপাদন হলেও চাষিরা সঠিক নিয়ম না জানায় সংগ্রহের সময় উৎপাদিত ফলে প্রায় 30% নষ্ট হয়ে যায়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাগানীরা। কৃষি বিভাগ বলছে, নিয়ম মেনে ফল সংগ্রহ করলে ক্ষতির পরিমাণ অনেক অংশে কমানো সম্ভব। এছাড়া ফল পাকানোর ক্ষেত্রে ব্যক্তি ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবান্ধব পদ্ধতি অবলম্বনের পরামর্শ দিয়েছেন কৃষিবিদরা। কাজল আব্দুলের রিপোর্ট। দেশে 45 জাতের ফল উৎপাদন হলেও বাণিজ্যিকভাবে চাষ হয় 18 প্রজাতির ফল। 2015-16 অর্থ বছরে বিভিন্ন প্রজাতির ফলের উৎপাদন হয়েছে প্রায় 1,03,00,000 টন, যার অভ্যন্তরীণ বাজার মূল্য প্রায় 51,000 কোটি টাকা। আর উৎপাদিত এসব ফলের মধ্যে 10% চাহিদা মেটায় বিভিন্ন জাতের আম। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত বছর বিভিন্ন জাতের আম উৎপাদন হয়েছে প্রায় 15 লাখ টন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে প্রতি বছর বাড়ছে ফলের উৎপাদনের হার, আর উৎপাদনের হার বাড়লেও সঠিক নিয়ম না জানায় ফল সংগ্রহের সময় একটি অংশ নষ্ট হয়ে যাচ্ছে। তবে বাগানীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার কথা জানায় কৃষি বিভাগ। কার্বাইড মেশানো জোর করে পাকানো ফল আমরা খেতে চাচ্ছি না। সারা দেশে 60টা হর্টিকালচার সেন্টারের মাধ্যমে আমরা কৃষক প্রশিক্ষণ দিচ্ছি। হয়তো স্বামী বলবে পারার সময় হয়েছে, স্ত্রী বলবে না আরো 2 দিন পরে পারো, দুজনই একমত হতে পারে। এজন্য আমরা যখন প্রশিক্ষণ দিচ্ছি আমরা বলছি স্বামী স্ত্রীকে দুজনকেই প্রশিক্ষণে ডাকছি। এদিকে অধিক মুনাফার লোভে অপরিপক্ক ফল কার্বাইড দিয়ে পাকানো এবং ফরমালিন না দিয়ে স্বাস্থ্যকর পদ্ধতিতে ফল পাকানোর পরামর্শ দিয়েছেন কৃষিবিদরা। এতে 15 দিন পর্যন্ত ফল সংরক্ষণ করা যাবে বলেও জানান তারা। কৃষি গবেষণা ইনস্টিটিউট একটা মেশিন বের করেছে যেখানে 55 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে 5 থেকে 10 মিনিট এটা গরম পানিতে আমটা চুবিয়ে রাখা যায়। মানুষ যদি তার বাসা বাড়িতেও আম কেনে তাহলে যদি তারা আমাদের আঙুলে পানি সয়, পানি গরম করে ওর মধ্যে 2 চামচ লবণ দিয়ে যদি 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখে তাহলে কিন্তু এখানে আমকে রোগমুক্ত করা যায়। বিশ্বে ফল উৎপাদনের শীর্ষে বাংলাদেশ, আর দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি হচ্ছে কয়েকশো কোটি টাকার ফল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে রাজশাহীর আম। চাষিরা বলছেন ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে পরিচর্যা করায় আন্তর্জাতিক মানের আম উৎপাদন সম্ভব হচ্ছে। স্থানীয় বাজারের চেয়ে আমের দাম বেশি পাওয়ায় খুশি চাষিরা। কিছু সমস্যা থাকলেও প্রতি বছর আম রপ্তানির সংখ্যা বাড়াতে চান ব্যবসায়ীরা। রাকিব হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। ফল গবেষণা কেন্দ্রের মতে মাটির গুণগত কারণে সুমিষ্ট রাজশাহীর আম। প্রথমবারের মতো চাষিদের সাথে চুক্তিভিত্তিক আম পরিচর্যা করছে রপ্তানিকারকরা। চুক্তি অনুযায়ী 200 চাষিকে সরবরাহ করা হয়েছে ফ্রুট ব্যাগ। প্রাথমিকভাবে 30টি বাগান থেকে সংগ্রহ করা হচ্ছে ব্যাগের আম। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দাগহীন, বিষমুক্ত, স্বাস্থ্যসম্মত, নিরাপদ আম পরিচর্যায় প্রায় 18.5 লাখ আমে ব্যবহার করা হয় ফ্রুট ব্যাগ। ল্যাংড়া, আশিনা, ফজলি ও খিরসাবাদ জাতের আম বেশি সংগ্রহ করছেন রপ্তানিকারকরা। আর রপ্তানিকারকদের কাছে বেশি দরে আম বিক্রি করতে পেরে খুশি চাষিরা। বিশুদ্ধ আম আমরা বিদেশে পাঠাবো, এই জন্য আমি ব্যাগিং পদ্ধতিটা শুরু করি। স্প্রেতে আমাদের অনেক খরচ হয়, ব্যাগিং আমাদের খরচ কম এবং তুলনামূলকভাবে আমাদের স্থানীয় বাজার এবং বাইরের বাজারে অনেক দাম ভালো পাই আমরা। কৃষি বিভাগ যদি আমাদেরকে আরো অনেক অধিক সহযোগিতা করে তাহলে আমাদের জন্য এটা অনেক ফলপ্রসূ হবে। দিন দিন ইউরোপের দেশগুলোতে দেশীয় আমের বাজার সম্প্রসারিত হলেও নানা বাধার কারণে সমস্যা হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। যে দাম আমাদের ছিল ওই দামের থেকে আমরা অনেক বেটার প্রাইস এবার পাচ্ছি, কারণ আমরা ব্যাগিং এবং ফরমালিন মুক্ত 100% ফরমালিন মুক্ত আমরা আম দিতে পাচ্ছি। সমন্বয়ের অভাব আছে। আমি এখান থেকে আমটা নিয়ে যাচ্ছি, এয়ারপোর্ট নেওয়ার পরে দেখা যাচ্ছে যে স্যাররা আমাদের রিজেক্ট করে দিচ্ছে। অনেক সময় গভর্নমেন্ট থেকে তারা এখানে আমটা বেচাই করে দিচ্ছে, তাহলে তারা কেন রিজেক্ট করবে? তবে সব সমস্যা কাটিয়ে কৃষক ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ সহ সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় চেম্বারের এই নেতা। চাষিদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে এই রপ্তানিটা আসলে বৃদ্ধি করতে পারি, তাহলে চাষিরাও আমের দাম পাবে এবং সরকারও বড় অঙ্কের একটি রাজস্ব এই এলাকা থেকে পাবে। এই প্রথম রাজশাহী থেকে 1000 মেট্রিক টন আন্তর্জাতিক মানসম্পন্ন আম যাচ্ছে বিদেশে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ঈদ উপলক্ষে টাঙ্গাইলের তাঁতপল্লীতে ক্রেতাদের ভিড়, ব্যস্ততা বেড়েছে শ্রমিকদের, চাহিদা বাড়ায় বাড়তি লাভের আশা। আগামীতে কৃষকের উৎপাদন ও আয় বিবেচনায় তাদেরও করের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে কৃষকদের প্রকৃতপক্ষে লাভবান করতে কৃষি উপকরণে ভর্তুকি বাড়ানো দরকার বলে মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর ফার্মগেট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত জাতীয় বাজেটে বাংলাদেশের কৃষি শীর্ষক এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, কৃষির যে কোনো উপখাতের তুলনায় দুগ্ধ ও গবাদি পশু উৎপাদন খাতে অর্জন খুব কম। এখন আরেকটা সময় হয়েছে, আমাদের চাষি কৃষকরা তাদেরও এখন ট্যাক্স দিতে হবে, কারণ বেশ বড় কৃষক অনেক হয়ে গেছে। এলাকা বেশি হয় নাই, কিন্তু এলাকার প্রোডাক্টিভিটি এত বেড়েছে যে ইউ কাম আন্ডার দ্য ট্যাক্স নেট। কৃষি ফল, কৃষি মৎস্য, এগুলো সব তো কৃষি। এই সব ক্ষেত্রে বেশ ভালো আমাদের পারফরমেন্স, ইভেন ইন সবজিতে এখন ভালো পারফরমেন্স। বাট
গবাদি পশু এটাতে আমাদের পারফরমেন্স কিন্তু কোনো রকমের যে একটা গুণগত পরিবর্তন সেখানে আসেনি। রাজধানীর বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযানে কয়েকটি দোকান ও রেস্টুরেন্ট মালিককে জরিমানা ও সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ঢাকার সেনানিবাস এলাকায় বাফওয়া শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য রাখার দায়ে কয়েকজন দোকান মালিককে জরিমানা করা হয়। এছাড়া মহাখালী এলাকায় কয়েকটি রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন এবং বাসি খাবার রাখার দায়ে জরিমানা করা হয়। এছাড়া পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, রমজান মাস উপলক্ষে এই বিশেষ অভিযান চলছে। দেশি বিদেশি জমকালো পোশাকের ভিড়ে নিজস্ব আবেদন হারাতে বসেছে দেশীয় হস্তশিল্পের পোশাক। রাজধানীর বিভিন্ন শপিং সেন্টারগুলোতে হস্তশিল্পের পোশাক সামগ্রীর খুব একটা চোখে পড়ে না। স্বল্প দেখা মিললেও ধানমন্ডির রাপা প্লাজার জয়িতার শোরুমে এসবের কোনো কমতি নেই। ঈদকে সামনে রেখে গ্রাহকদের চাহিদা অনুযায়ী দেশীয় ছাড়াও ভারতীয় বিভিন্ন ডিজাইনের পোশাকের কাজ করা পোশাক তুলে ধরছেন বিক্রেতারা। তবে দেশীয় পোশাকের মান ভালো হলেও দাম তুলনামূলক বেশি বলে জানালেন ক্রেতারা। ঈদকে সামনে রেখে ছিবনাম, সানাম, বাজিরাও মাস্তানি সহ বিভিন্ন নামের ভারতীয় ও পাকিস্তানি পোশাকে ছয়লাভ দেশীয় বাজার। পোশাকের নাম যেমন, ডিজাইনের ঢং ও রঙেও রয়েছে তেমনি ভিন্নতা। এসব বিদেশি পোশাকের মাঝে দেশীয় হাতের কাজ, বাটিক, টাইডাইড, থ্রি পিচ, শাড়ি, শার্ট, পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাক ক্রেতাদের মাঝে ধরে রেখেছে জয়িতা। তবে জমকালো নকশা হয় ক্রেতাদের বিদেশি পোশাকের দিকেই ঝোঁক বেশি বলে জানান ব্যবসায়ীরা। তাই অন্যান্য মার্কেটে ঈদের কেনাকাটা কিছুটা জমে উঠলেও এখনো তেমনটি ছোঁয়া লাগেনি হস্তশিল্পের এই বুটিকগুলোতে। কাস্টমার নাই মার্কেটে, আশায় আছি, আশা সারি নেই। সামনে যদি 10 তারিখের পরে কাস্টমারের ভিড় লাগবে। প্রথমে হয় না, কিন্তু 10 রেজার পরের থেকে আর কি বিক্রি আমাদের ভালো আশা করা যায়। তবে দেশীয় পোশাক সামগ্রীতে নজর বাড়ানোর লক্ষ্যে পার্শ্ববর্তী দেশগুলোর ডিজাইনের অনুকরণ করছেন উদ্যোক্তারা। ঈদ উপলক্ষে মানুষ সবসময় একটু গর্জিয়াস ড্রেসটাই চায়, সে পাকিস্তানি, ইন্ডিয়ান, সেগুলি আমাদের এখানে নেই। সেক্ষেত্রে আমরা সেম যে ইন্ডিয়ান ড্রেসগুলো আছে আমরা এগুলি হাতের কাজ করার চেষ্টা করতেছি। এদিকে দেশি পোশাকের গুণগত মান ভালো হলেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। তবে সংস্কৃতির পার্থক্য থাকায় ভিনদেশি পোশাকের চমকপ্রদ নকশার চেয়ে অনেকটাই রুচিশীল দেশীয় হস্তশিল্পের কাজ, এমনটাও জানান তারা। আমার কাছে তো দেশি প্রোডাক্ট অনেক ভালো লাগে, মার্জিত মনে হয়। আর ইন্ডিয়ান প্রোডাক্টটা মনে হয় যে অনেক বেশি জবরজং, ঝকমকে বেশি মনে হয়। দেশি প্রোডাক্টের আমার কাছে মনে হয় পছন্দ হয়, কিন্তু দামটা একটু বেশি মনে হয়। দেশি কোয়ালিটি ভালো, আমি এই কারণে আসছি, হাতের কাজটা এখানে জয়িতাতে ভালো পাওয়া যায়। ইন্ডিয়ান কালচারের ড্রেসের স্টাইল আলাদা, বাংলাদেশে আলাদা। তো আমাদের দেশে যেগুলো হচ্ছে যে হাতের কাজের, সুতার কাজের। নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করতে দেশীয় পোশাক ও হস্তশিল্প সামগ্রী ব্যবহারের পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রমজানের শেষের দিকে ভিড় এড়াতে অনেকে শুরুর দিকেই কেনাকাটা সেরে ফেলেন, আবার অনেকেই বিপণী বিতানে আসেন নতুন পণ্যের যাচাই বাছাই করতে। এই মুহূর্তে রাজধানীর মৌচাক মার্কেটে রয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, ইমতিয়াজ, জানেন যে রোজার আগ থেকেই কিন্তু ঈদের কেনাকাটা শুরু হয়, তো এবারও তার ব্যতিক্রম নয়। তবে আজকে ভোর রাতে দিয়ে কিছুটা বৃষ্টি হয়েছে, তাছাড়া আজকে প্রথম সপ্তাহের কর্মদিবস, তাই এখনো সেভাবে ক্রেতার সমাগম কিছুটা কম আছে। এই মুহূর্তে আমি আছি রাজধানী মৌচাক মার্কেটে, এবং এখানে কিন্তু সব শ্রেণীর ক্রেতাদের চাহিদা, রুচি কথা বিবেচনায় রেখে বৈচিত্র্য এবং ডিজাইনও কিন্তু সেই ধরনের পোশাক থেকে শুরু করে সব ধরনের পণ্যই এখানে আছে। সে কারণেই কিন্তু ক্রেতারাও এই মার্কেটে আসেন, কারণ তাদের এবং কিছুটা সাশ্রয়ী দামে এখানে পোশাক থেকে শুরু করে সব ধরনের পণ্য পাওয়া যায়। তো ঈদ উপলক্ষে মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত এবং নিম্ন আয়ের ক্রেতারা এখানে
তাদের কেনাকাটা করতে আসেন। তবে যেহেতু এখনো রমজানের মাত্র 6 দিন চলছে, তো ক্রেতারা অনেকেই আসছেন, তারা দরদাম করছেন, যাচাই বাছাই করছেন, ঘুরছেন। তবে পুরোদমে যে কেনাকাটা সেটা এখনো শুরু হয়নি। এবং শাড়ি থেকে পাঞ্জাবি, 3 পিস, গজ কাপড়, কসমেটিক্স, জুয়েলারি, জুতা, সব ধরনের পণ্য এই মার্কেটে আছে এবং দোতলা থেকে 3 তলা পর্যন্ত বিভিন্ন ফ্লোরেই সেই পণ্যগুলো তারা ঈদ উপলক্ষে তারা নতুন নতুন পণ্য আনার চেষ্টা করেছেন। তবে বলছেন যে আরো কিছুদিন পরেই তারা আরো বেশি পণ্য আনবেন। তো এবারে ঈদে যেটা তারা বলেছেন যে 3 পিসের ক্ষেত্রে ইন্ডিয়ান 3 পিসগুলোই বেশি ক্রেতাদের আকর্ষণ বেশি এবং সেক্ষেত্রে জর্জেটের তৈরির কাপড়ই বেশি চলছে এবং তারা বলেছেন যে 1000 থেকে শুরু করে 5,500 টাকা পর্যন্ত তারা 5,500 টাকা পর্যন্ত এই সালোয়ার কামিজগুলো তারা এখানে এনেছেন এবং কারচুপির কাজ, সুতার কাজ এবং বিনয় তৈরি ক্যাটালগের বিভিন্ন কাজ এবং কম্পিউটার তৈরি 3 পিসগুলো এখানে আনা হয়েছে এবং ডিজাইনও বেশ বৈচিত্র্য রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ক্রেতা কেনাকাটা করছেন, তারা দেখছেন বিশেষ করে এখন নারী ক্রেতাদের সংখ্যা এই মার্কেটে একটু বেশি এবং তারা তাদের পরিবার সদস্যদের জন্য এবং নিজেদের জন্য তারা কেনাকাটা করছেন। সেক্ষেত্রে 3 পিস সালোয়ার কামিজ এবং আনস্টিচ যেগুলো সেলাইবিহীন সালোয়ার কামিজ সেগুলোরই বিক্রি বেশি। তো আমরা একটু কথা বলবো একজন বিক্রেতার সাথে যে তাদের বিক্রি কেমন চলছে। আলহামদুলিল্লাহ বিক্রি ভালো চলছে। আপনারা ঈদ উপলক্ষে কি ধরনের কালেকশন এনেছেন? এই ঈদ উপলক্ষে অনেক ভালো ভালো কালেকশন আসছে, বুঝছেন। এই যে মনে করেন বিনয়ের মাল, রাগা, তারপর প্রাচীন বিপুলের, এগুলো আসছে অনেক। আপনার দাম কেমন যেটা ক্রেতারা কিনতে পারে? দাম মানে রিজনেবল প্রাইসে আছে, সীমিত প্রাইসে আছে, বুঝছেন। মনে করেন 2 থেকে 3-এর ভিতরে। তো বিক্রেতারা জানিয়েছেন যে তারা ক্রেতাদের সামর্থ্যের কথা বিবেচনা রেখে 2 থেকে 3,000 টাকার মধ্যেই 3 পিসগুলো এনেছেন। এছাড়া শাড়ির ক্ষেত্রে টাঙ্গাইল থেকে শুরু করে টিস্যুর উপর কাজ এবং জর্জেটের কাজ এবং দুপিয়ানের কাজের শাড়ি তারা এনেছেন। তো বলা যায় এখনো সকালের দিকে এখনো কেনাকাটা সেভাবে জমে ওঠেনি, তবে দুপুরের পর যেহেতু আজকে কিছুটা ওয়েদার কিছুটা মেঘলা আছে, তো আশা করছেন যে হয়তো দুপুরের পর ক্রেতাদের সমাগম কিছুটা বাড়বে। তো ইমতিয়াজ, এই ছিল আমার কাছে মৌচাক মার্কেট থেকে ঈদ কেনাকাটার সর্বশেষ। দর্শক, ঈদ কেনাকাটার খবরাখবর জানাতে রাজধানী মৌচাক সুপার মার্কেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। এদিকে ঈদ উপলক্ষে টাঙ্গাইলে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁতপল্লীর শ্রমিকরা। তাঁত মালিকরাও রয়েছেন বছরের এই সময়টায় বাড়তি চাহিদা থাকায় লাভের আশায় থাকে বেশি। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তাঁতের খটখট শব্দে এখন মুখরিত টাঙ্গাইলের পাথরাইলের গোটা তাঁতপল্লী। কেউ বুনছেন বাহারি রঙের শাড়ি, কেউ শাড়ির গায়ে তুলছেন বাহারি নকশা। ঈদকে সামনে রেখে ব্যস্ততা এখন রাত দিন সবসময়। ঈদ উপলক্ষে কাজের চাপটা একটু বেশি হয়, তাছাড়া আপনার ঈদ ছাড়া আপনাদের দেখা যায় যে তাও ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের ডিউটি করি আমরা। মহাজনেরও কামের দরকার, আমাদেরও কামের দরকার, আগের চাইতে একটু ডিউটি বেশি করতেছি। ঈদের কিছু উৎসবের জন্য আমরা অতিরিক্ত কাজ করতেছি এবং অতিরিক্ত ডিউটি করতেছি। ঈদ উপলক্ষে চাহিদা বাড়ায় বাড়তি লাভের আশা করছেন তাঁত মালিকরাও। আশা করতেছি ইনশাল্লাহ একটু ভালো হবো, সামনের দিনগুলোতে আর একটু ভালোই হবো আমাদের জন্য, এটা আমরা আশা করি। আশা করি যে উৎপাদন এখন বাড়বে এবং ইতিমধ্যে উৎপাদন বেড়ে চলছে, শ্রমিকরা দিনরাত অবধি পরিশ্রম করে যাচ্ছে। এরই মধ্যে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারদের পাশাপাশি খুচরা ক্রেতারাও শাড়ি কিনতে ভিড় করছেন পাথরাইলের দোকানগুলোতে। এখানে আসছি ঈদের শপিং করতে, আত্মীয় স্বজন সবার জন্য কিনতে। 2-3টা কিনলাম, দেখছি আরো, দেখি পছন্দ হলে নিব ইনশাআল্লাহ। টাঙ্গাইলে তাঁতের শাড়ি কেন কিন্তু এটা সবাই জানে, আমাদের টাঙ্গাইলে সবচেয়ে গর্ব হলো তাঁতের শাড়ি। তাঁতের শাড়ি আমাদের দেখতেও ভালো লাগে, পরতেও আরাম। এবছর বেনারসি সিল্ক, জামদানি, বালুচুরি, তসর সহ বিভিন্ন ডিজাইনের শাড়ির চাহিদা বেশি রয়েছে বলে জানালেন বিক্রেতারা। দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি। জেলায় 64,000 তাঁত রয়েছে আর প্রায় 1.5 লাখ তাঁতি কাজ করছেন সেখানে। সময় সংবাদ, টাঙ্গাইল। বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে নতুন লোগো ও ওয়েবসাইটের উদ্বোধন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। শনিবার রাজধানী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের সোনিয়া বশির কবির, অ্যামেজিং এশিয়া ক্লাস্টারের বিপণন প্রধান শিবলি সাদিক আহমেদ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিজের বিশ্ববিদ্যালয়কে আরও শক্তিশালী ও পরিণত করতে অবদান রাখতে পারেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। ইফতার মাহফিল ও রাতের খাবারের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। রমজান উপলক্ষে রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকালের মতো আজও রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চলার কথা রয়েছে। এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় রয়েছেন রিপোর্টার তাফসির বাবু। অভিযানের বিষয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, আসলে রমজানের থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রতিষ্ঠান যারা আসলে ভেজাল বিরোধী অভিযান ঢাকা শহরে পরিচালনা করছে, এর মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিংবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলেন কিংবা বিএসটিআই বলেন, সকলেই কিন্তু পৃথকভাবে বিভিন্ন বাজারে এবং মার্কেটে যাচ্ছেন এবং ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছেন। তো আসলে আজকেও এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ তারা কিছুক্ষণ পরেই তাদের এই যে টিসিবি ভবনে তাদের অফিস রয়েছে, এখান থেকে অভিযান বের করবেন এবং ঢাকা শহরের কয়েকটি জায়গায় তারা যাবেন এবং মার্কেটগুলোতে খাদ্যে ভেজাল আছে কিনা সেই বিষয়টি নিয়ে তারা অভিযান পরিচালনা করবেন। তো আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে চলে এসেছেন, কিছুক্ষণ পরে হয়তো তারা অভিযানে বের হবেন। আর গতকাল বরাবরের মতোই তারা কয়েকদিন ধরে অভিযান পরিচালনা করেছেন। আর গতকাল তারা মহাখালী এবং গুলশান সহ বিভিন্ন এলাকায় গিয়েছিলেন এবং দোকানগুলোতে মূলত তারা যেটি বেশি পর্যবেক্ষণ করেছেন যে মেয়াদ উত্তীর্ণ খাবার দোকানগুলোতে রয়েছে কিনা এবং যেসব রেস্টুরেন্ট কিংবা হোটেল রয়েছে সেগুলোতে আসলে পচা বাসি খাবার সংরক্ষণ করা হচ্ছে কিনা বা পরিবেশন করা হচ্ছে কিনা, সেই ধরনের বিষয়গুলোই তারা বেশি নজরদারিতে রেখেছিলেন। এবং এই সাথে সাথে আমরা বলি যে রমজান মাসে কিন্তু আসলে খাবার নিয়ে সবসময় একটা আলাদা রকমের উদ্বিগ্ন দুশ্চিন্তার মধ্যে থাকেন নগরবাসী, কারণ রমজানে ভেজাল খাবার খাওয়ার ফলে এর ভয়াবহ ক্ষতিকর যে দিকগুলো সেগুলোর কারণে বেশি ভুগতে হয় সাধারণ মানুষকে। এবং এখন যেহেতু ফলের মাস, যার কারণে আমরা দেখেছিলাম যে বিএসটিআই মৌসুমী ফলগুলোর বিরুদ্ধে সেখানে আসলে ফলগুলোতে ফরমালিন দেওয়া হচ্ছে কিনা সেসব বিষয়ে তারা অভিযান পরিচালনা করেছিলেন এবং যেসব নমুনা তারা সংরক্ষণ করেছিলেন 7 থেকে 8টি, সেগুলোর ভিত্তিতে তারা বিবেচনা করে দেখেছেন যে এখন ফলমূলগুলোতে ফরমালিন একেবারেই নেই, সহনীয় পর্যায়ে রয়েছে ফরমালিন, এবং তারা বলেছিলেন যে ফলমূলগুলো এখন অনেকটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এছাড়া খেজুর কিংবা ছোলা এই ধরনের যেসব পণ্য সেগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে সেগুলো পরীক্ষা করা হয়েছে এবং সেগুলোতে ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়নি। এর বাইরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেসব অভিযান পরিচালনা করেছে সেগুলোতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন দোকানদারকে তারা ভেজাল খাবার রাখার দায়ে জরিমানা করেছেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেসব অভিযান পরিচালনা করেছে রাজধানীতে, সেগুলোতেও আমরা দেখেছি যে তারা তাদের অভিযানে কিন্তু পচা বাসি কিংবা মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে বিভিন্ন দোকান এবং প্রতিষ্ঠানকে জরিমানা করেছিলেন এবং সেসব জরিমানা আদায় করা হয়েছে। তো এসবের প্রেক্ষিতে এখন সাধারণ মানুষের মধ্যে আমরা আলোচনা করে যেটা দেখেছি যে তাদের মধ্যে মোটামুটি একটা আস্থা এখন ফিরে আসতে শুরু করেছে যে এখন দোকানি কিংবা ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো যেসব পণ্য কিংবা ফলমূল আনছেন বা খাবার দ্রব্য আনছেন সেগুলো যে নিজেদের ইচ্ছে মতো বিক্রি করছেন তেমনটি নয়, বরং সরকারের একটি নজরদারি রয়েছে। এই বিষয়টি আসলে জনমনে সবচেয়ে বেশি আস্থার একটা তৈরি করছে, তারা একটি আস্থা পাচ্ছে। এবং আজকে আমরা দেখছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ কিছুক্ষণের মধ্যে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করবেন এবং বরাবরের মধ্যে খাবারের মান এবং সেগুলো আসলে মেয়াদ উত্তীর্ণ বা পচা বাসি কিনা সেই বিষয়গুলো তারা নজরদারিতে আনবেন। তো এই ছিল এখান থেকে টিসিবি ভবন থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের অভিযানের আগ মুহূর্তে সর্বশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, রমজান উপলক্ষে রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকালের মতো আজও রাজধানীর বিভিন্ন এলাকায় তারা অভিযান পরিচালনা করবেন। আর সেই খবরাখবর জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার তাফসির বাবু। চলে যাচ্ছি পরের খবরে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। বিশ্বজুড়ে শিশু শ্রমের কারণে প্রায় 16 কোটি 80 লাখ শিশু মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংকট আর সহিংসতায় এসব শিশুকে আরও নাজুক অবস্থায় ফেলে দিচ্ছে বলেও জানায় সংস্থাটি। সম্প্রতি জেনেভায় জাতিসংঘ দপ্তরের এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় আইএলও। যে বয়সে বই নিয়ে পা রাখার কথা স্কুলের আঙিনায়, খেলাধুলা আর হইহুল্লোড় করে কাটিয়ে দেওয়ার কথা এক একটি দিন, দারিদ্র্যের কষাঘাতে ঠিক সে বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এসব শিশুরা। আর এই দরিদ্রতাই শিশু শ্রমের অন্যতম কারণ।
এ অবস্থায় সম্প্রতি জেনেভার জাতিসংঘ দফতরে আন্তর্জাতিক শ্রম সংস্থার এক সংবাদ সম্মেলনে শিশু শ্রমের জাতাকলে পড়ে বিশ্বের প্রায় 17 কোটি শিশু মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে বলে জানানো হয়। যদিও গত দশকের তুলনায় বিশ্বব্যাপী শিশু শ্রমের হার 1/3 কমেছে বলেও জানায় সংস্থাটি। শিশু শ্রম বন্ধে জিরো টলারেন্স দেখাতে বিশ্বের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা। পণ্য উৎপাদন থেকে শুরু করে সরবরাহ পর্যন্ত কোথাও যাতে শিশু শ্রমিকদের ব্যবহার করা না হয় সে বিষয়টি নিশ্চিত করেই ব্যবসা পরিচালনা করতে হবে। একই সঙ্গে শিশু শ্রমের দায় কোনোভাবেই সরকারের ওপর চাপানো যাবে না উল্লেখ করে এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে শিশু শ্রমিকদের নিয়োগদাতারাই দায়ী বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। কখনো কখনো কিছু প্রতিষ্ঠান সাব কন্ট্রাক্টে বাইরে থেকে কাজ করিয়ে নেয়। কাজেই সেসব প্রতিষ্ঠানগুলোতে শিশু শ্রমের ঘটনা ঘটে থাকলে তার দায় কোনোভাবেই মূল প্রতিষ্ঠানগুলো এড়াতে পারে না। এসব বিষয়ে অজুহাত দেখানোর দিন শেষ। শিশু শ্রমের বিরুদ্ধে আমাদের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং এগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে। আইএলও আরও জানায় বিভিন্ন উৎপাদন শিল্পে বিশ্বের প্রায় 2.10 কোটি মানুষকে আজ শ্রমিক হিসেবে কাজ করাতে বাধ্য করা হচ্ছে। আর এর মধ্য দিয়ে এসব শিল্পে প্রতি বছর প্রায় $15,000 অবৈধভাবে আয় করা হচ্ছে। এছাড়াও বিশ্বের প্রায় 58টি দেশে 122 ধরনের পণ্য উৎপাদনের সঙ্গে সরাসরি শিশু শ্রমিকরা জড়িত বলেও সংবাদ সম্মেলনে জানায় সংস্থাটি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। মন্দ ঋণের কারণে বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের পর্যাপ্ত ঋণ দিতে পারছে না ইউরোজোনের ব্যাংকগুলো। এ কারণে এই অঞ্চলের অর্থনীতির শক্তিশালী থেকে শুরু করে মাঝারি ও ক্ষুদ্র খাতগুলোতে কমেছে বিনিয়োগের পরিমাণ। সম্প্রতি অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী সংস্থা OECDর গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষণা সংস্থাটি বলছে এখনও এ অঞ্চলের অর্থনৈতিক সংকট কাটেনি এবং ভবিষ্যতে নতুন করে আবারও সংকটে পড়তে পারে ইউরোজোন। OECD বলছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ECBর সংকোচনমূলক মুদ্রানীতি এবং সুদের হার কম থাকার কারণে এই অঞ্চলে মন্দা কেটেছে। তবে ব্যাংকগুলো মন্দ ঋণের পরিমাণ না কমালে ইউরোজোনের অর্থনীতিতে বিনিয়োগ বাড়বে না বলে মত OECDর। Made a loss of £1.8 billion in the fourth quarter, its fourth straight annual loss. Structuring, but it's still. যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে সমর্থন বেড়েছে বলে ইন্ডিপেন্ডেন্ট প্রকাশিত এক নতুন জরিপে উঠে এসেছে এমন তথ্য। সম্প্রতি প্রকাশিত জরিপ অনুযায়ী ব্রেক্সিটের পক্ষে 10% বেশি ব্রিটিশের সমর্থন রয়েছে। জরিপে অংশ নেওয়া 55% নাগরিক যুক্তরাজ্যের EU থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে EUতে থাকার পক্ষে রয়েছে মাত্র 45% সমর্থন। নতুন এ জরিপের ফলে 23 জুন গণভোটের আগে ব্রেক্সিটের পক্ষে প্রচারণা গতি পাবে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও তার মন্ত্রিসভার বড় অংশ EUতে থাকার পক্ষে হলেও কয়েকজন মন্ত্রী ও বিরোধী নেতা ব্রেক্সিটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে EU ছাড়লে ব্রিটেনে অন্তত 3 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন। সংসদ সদস্যরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না এ বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাইকোর্ট থেকে এর মধ্যে তিনি ইচ্ছা করলে একটা নাম তিনি প্রস্তাব করতে পারেন, 3টার মধ্যে একটা, তো 3টার মধ্যে একটা যাবে, বোর্ড যাকে ঠিক করবে অথবা যেখানে যেটা প্রযোজ্য সেটা ঠিক করবে। এইভাবে চলে আসছিল আর কি। সেই অর্থে বলতে পারেন আগের তুলনায় একটা তুলনামূলক শৃঙ্খলা আপনারা বলতে পারেন আমাদের চলছিল আর কি। এখন এটা নিয়ে হয়তো কোথাও বেশি হয়েছে, কোথাও কমতি হয়েছে, কোথাও সন্তুষ্ট হয়েছে, এটা হইতেই পারে সব বিষয়। তো আমাদের চলছিল এরকম, আমরা তো কোনো আপত্তি করিনি বা আমরা এটাকে আবার রিভিউ করতে চাইনি। আমাদের এমপি সাহেবরা চাইছেন, আমরা সেই অনুসারেই তারাও সন্তুষ্ট ছিলেন বা আমরাও চাচ্ছি এরকম চলুক। তো এখন কেউ একজনে হাইকোর্টে একটা রায় মানে এটা কি বলবো রিট করছেন যে এইরকম অনির্বাচিত হয়ে একজন জনপ্রতিনিধি হওয়াটা ঠিক না, এবং বিশেষ কমিটির ক্ষেত্রেও তিনি আপত্তি করছেন। তো এটা আপনারা জানেন যে এটার পরিপ্রেক্ষিতে একটা রায় তারা দেন, সেই রায় অনুসারে কেউ এরকম হতে পারবেন না, অর্থাৎ কোনো এমপি তার এমপির বলে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না, অথবা আমরা স্পেশাল কমিটি করে যে কাউকে অনির্বাচিতভাবে দিতে পারবো না। তবে আমরা অ্যাডহক কমিটি করতে পারবো। ধরেন একটা কমিটি নাই, তো এটাকে 6 মাস চালিয়ে নেওয়া, যার মধ্যে একটা নির্বাচন করে করা, এটা তারা রায়ের মধ্যে বলছেন। তো এই রায়টা দিলে পরে আমরা এটা একটা অ্যাপিলও করছি। আপনারা জানেন অ্যাপিলের যে প্রথম যার কাছে করা হয়েছে, যে এটা বোধহয় একজনের সদস্যের বিশেষ কোর্ট ছিল, তিনি সেটা ফুল বেঞ্চে পাঠান এবং ফুল বেঞ্চ যখন এটা অ্যাকসেপ্ট করে তখন বলছে যে আমরা এটা রায় বাতিল করছি না, কিন্তু আমরা হিয়ারিং দিব, দিয়ে যা রায় দিয়ে দিব।
তো সেই রায়টা আপনাদের কাছে আমি এখন শুনলাম যে সেই রায়টা দেওয়া হয়েছে যে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়টাই বহাল থাকবে। তো সেই রায় যদি বহাল থাকে তো সেই অনুসারে তো আমি এখনই শুনলাম, আমি নিশ্চয়ই আমার কলিগদের সাথে কথা বলবো আমাদের আর কিছু করার আছে কিনা, আইন অজ্ঞ সাথে কথা বলবো যে আর কিছু আমাদের করার আছে কিনা, আমাদের এমপি সাহেবরা কিভাবে জিনিসটাকে নিচ্ছেন সেটাও আমার দেখার একটা ব্যাপার আছে। সবটা মিলিয়ে নিয়ে আমাদের কিছু করণীয় আছে কিনা সেটা সম্পূর্ণ বিষয়টা পরিস্থিতি না জেনে এখনই শুনলাম আমি এটা প্রতিক্রিয়া দেওয়া যাবে না। তবে এটা তো নিশ্চয়ই যে যখন এটা কোর্ট রায় দিবে তখন আমরা যে কেউ দেশের যে কোনো নাগরিক, যে কোনো সংস্থা, যে কোনো গভর্নমেন্ট, যে কোনো মিনিস্ট্রি আমরা সেটা মেনেই চলি এবং মেনে চলাটাই আমাদের আইনত বাধ্যতামূলক। সুতরাং এই পর্যন্ত যে সুপ্রিম কোর্টের যদি অ্যাপিলেট ডিভিশন একটা রায় দিয়ে দেয় আমরা তো তার বিরুদ্ধে বলার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমরা তো অ্যাপিল করছি, আমরা তার মানে আমরা চাইছি এটা থাকুক, কিন্তু আমরা তো সুপ্রিম কোর্ট ঠেকাইতে পারিনি। এরপরেও কিছু আছে কি না আছে পুরা না জানি আমি আর বলতে পারবো না, কিন্তু এটার জন্য আমাদের কলিগদের সাথে কথা বলবো, এমপি সাহেবদের সাথে কথা বলবো, পরামর্শ করবো, আইনজ্ঞের সাথে কথা বলবো আর কিছু করা আছে কিনা। তাই আমাদের জনপ্রতিনিধিদের এই কথা আমি বলবো যে সভাপতি আছেন কি না আছেন সেটা বড় কথা না, তারা ওই এলাকার জনগণের একজন প্রতিনিধি হিসাবে তার এলাকার উন্নয়ন, তার এলাকার পরিচালনা এই ক্ষেত্রে তার বিরাট ভূমিকা আছে। যদিও তারা ল মেকার নাম, কিন্তু বাস্তবে আমাদের দেশে কিন্তু জনগণের কল্যাণ, উন্নতি, ভালো মন্দ সবকিছু সরাসরি জড়িত। তাই তারা কোনো সংসদ সদস্যরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদে থাকতে পারবে না, বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। আর সে বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কথা বলছিলেন সচিবালয় থেকে, আমরা সরাসরি ছিলাম সেখানে। দেশের জাহাজ শিল্পের পুনর্গঠনের স্বার্থে $950 কোটি ফান্ড গঠনের পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া সরকার এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক অফ কোরিয়া। দেশের কর্পোরেট খাতগুলোর পুনর্গঠন বিষয়ে দেয়া এক বক্তব্যে দেশটির অর্থমন্ত্রী ইয়োহো বলেন, বিশ্ব অর্থনীতির অস্থিরতার কারণে বাজার হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প। 2018 সাল নাগাদ এ খাতের কর্মশক্তি 30% কমারও আশঙ্কা রয়েছে তাদের। এ কারণে জুলাই থেকে এ খাতের পুনর্গঠনে কাজে হাত দিচ্ছে কোরিয়া সরকার। এ প্রকল্পের কাজ 2017 সালের শেষ দিকে সম্পন্নের পরিকল্পনা রয়েছে তাদের। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান তিনটি সূচক রয়েছে, তিনটি সূচকের ডিএসই এক্স ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা কিন্তু আসলে সকাল থেকে কিছুক্ষণ আগে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও কিন্তু এই সময়ে এসে এটা আসলে নিম্নমুখী প্রবণতার দিকে ধাবিত হচ্ছে বলা যায়। আর এটা আমি যদি এই মুহূর্তে ইন্ডেক্সের তথ্য দেই তাহলে এখন পর্যন্ত 1.45 পয়েন্ট কমে অবস্থান করছে 4417 পয়েন্টে। ডিএসই সরিয়েভিত্তিক যে সূচক রয়েছে সেখানে কিন্তু একটু বিপরীত ধারা আমরা লক্ষ্য করছি, অর্থাৎ এই সূচকটি ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করছি আমরা। 1.30 পয়েন্ট বেড়ে এই সূচকটি অবস্থান করছে 1084 পয়েন্টে। ডিএসই 30 ইন্ডেক্স এই সূচকটিও আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী প্রবণতা এবং এটি 1741 পয়েন্টে অবস্থান করছে। আমরা যদি ডিএসই যে টপ 20 রয়েছে প্রধান 20টি সূচক, 20টি পণ্যের তালিকা, সেখানে যদি আমরা দেখি তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা একমি ল্যাব রয়েছে তালিকার 1 নম্বরে। প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দর 124 টাকায় লেনদেন হচ্ছে এবং তালিকার 2 নম্বরে অবস্থান করছে সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দর 148 টাকা। তালিকার 3 নম্বরে রয়েছে বিএসআরএম স্টিল লিমিটেড। এই প্রতিষ্ঠানটি 149 টাকায় সর্বোচ্চ লেনদেন নিয়ে তালিকার 3 নম্বরে অবস্থান করছে। আমরা যদি 4 নম্বর অবস্থান দেখি তাহলে ওরিন ফিউশন রয়েছে 4 নম্বরে। প্রতিষ্ঠানটি 69 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে এবং সর্বনিম্ন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানটি কিন্তু 65 টাকায় সর্বনিম্ন লেনদেনে অবস্থান করছে। তালিকার 5 নম্বরে রয়েছে লাফার্জ সুরমা লিমিটেড। এটি 74 টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 75 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন দর এটি দেখতে পাচ্ছি আমরা 73 টাকা 80 পয়সায়। আমরা যদি ডিএসই যে সূচকের অবস্থানটা দেখি তাহলে এখন পর্যন্ত 104টি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং দর কমার তালিকায় রয়েছে 98টি প্রতিষ্ঠান এবং দর বেড়েছে 70টি প্রতিষ্ঠানের শেয়ারের দর এবং এখন পর্যন্ত মাত্র 112 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি ছিল মোটামুটি এরকম। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলি। ঈদকে সামনে রেখে চলছে ভাঙাচোরা ও পুরাতন বাস মেরামতের কাজ, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ। উৎপাদন ও আয় বিবেচনায় আগামীতে কৃষকদের করের আওতায় নিয়ে আসা হবে জানালেন অর্থমন্ত্রী। ক্ষুদ্র কৃষকদের স্বার্থ রক্ষায় ভর্তুকি বাড়ানোর আশ্বাস।
প্রথমবারের মতো ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে রথের আম। দাম বেশি পাওয়ায় খুশি চাষিরা, রপ্তানি আরও বাড়ানোর আশাবাদ। এবং দেশে ফল উৎপাদন বাড়লেও সঠিক নিয়মে সংগ্রহ না করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাগানীরা। ফল পাকানোর ক্ষেত্রে স্বাস্থ্যবান্ধব পদ্ধতি অবলম্বনের পরামর্শ। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।